আবার চণ্ডী, আবার পুনরায় রামের মতো কৃষ্ণের মতো আরো একজন যুব পুরুষ পানে দিয়ে দিতে। মহারাজ গত বছর দিল্লি, গত বছর তো নয়, এই বছর গেল বছর শেষ হয় নাই, মহারাজ দিল্লি কয়া দিয়ে দিল ফেব্রুয়ারি মাসে যে এখন আলোচনা করিবার পাইস। তারপরে ওই দিল্লির থাকিয়া যে জার্নালিস্ট উয়ার প্রোগ্রাম হল, তারপরে মহারাজ কালকে কল তা একটা তো 2-4 দিনের হোক আর 5-7 দিনের হোক ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম হল, কিন্তু আমার সব মানুষগুলা হিন্দি না জানে, সেহেতু আমার ভাষা ওই আলোচনাগুলা করবার জন্য গতকালকে কল চল। তো যাই হোক, মহারাজার আশীর্বাদ বাবা মা শিবচন্ডী এটি আছে, তার কৃপাত মুই তোমাক মানে পাই টু কওয়া যাবার না, লাইন টু লাইন, কিন্তু 2-2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে মুই চেষ্টা করেন যতটা শর্টের ভিতরে তোমাকে ভালো করিয়া কথাগুলা বোঝানি যায়। যদিও এই আলোচনাটা তোমার জলপাইগুড়ি খুব কম হয়েছে, বাকি যেমন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, ধুবড়ি এই জায়গাগুলো অনেক বেশি আলোচনা আছে। তোমার জলপাইগুড়িতে এই আলোচনা আমি কোনোদিনও করো নাই, যতবারে আছ ওই রাজনৈতিক আলোচনায় করা হয়েছে, মানে সাংগঠনিক রাজনৈতিক অফিসিয়ালি এগুলি আলোচনা করা হয়েছে। তা যাই হোক, আরেকবার জয় শিবচন্ডী। এই পৃথিবী যখন শিবচন্ডীর মিলনের ফলে সর্বপ্রথম বিষ্ণুর সৃষ্টি হল, গাছপালা তার নির্দেশক মহাচন্ডী নির্দেশ করলে যে একে অপরের পরিপূরক হিসাবে 3টা নসল বানাও কিংবা 3টা মানুষের জাতি বানাও। তখন বিষ্ণু নাভির কোষ থাকিয়া একটা মানসি তৈরি করে। তবে প্রক্রিয়াটা এখানে শুনি নাও। নাভির সামান্য একটা কোষ নিয়া পদ্ম ফুলের মধু, আজকে তোমার যত মধু আছে সবথেকে দামি মধু হচ্ছে পদ্ম মধু। ওটিগুলা ভিটামিন, প্রোটিন, মিনারেল, খনিজ একটা মানুষের শরীরে যতটা প্রয়োজন সেই লেভেলেতে ওই পদ্মমধুর ওই খনিজ পদার্থ, ভিটামিন, প্রোটিন এগুলা থাকে। তাই নাভির কোষ পদ্ম ফুলের মধু রাখে, আর ওটিগুলা থাকিয়ে ধীরে ধীরে ব্রহ্মার জন্ম হয়। ঠিক তেমনে যেমন নাভির একটা চামড়া, তো এবারে চামড়া আর ত্বক আমরা যেটা কই তালু, এটা যেমন চামড়া, এটি দেখো এটা যেমন চামড়া, এটা হলে তালু। এবারে দ্বিতীয় নম্বর যার জন্ম হয়েছে তার কথাটা খানিক পরে কম। 1 নম্বর হলে ব্রহ্মা, আর একবারে যাই 3 নম্বর, দ্বিতীয় নম্বরের কথাটা খানিক বড়, ওইটা খানিক পরে কম। 3 নম্বরে যা তৈরি করলে মহেশ্বর, উহার জন্ম হওয়ার পদ্ধতিতে ব্রহ্মারের মতো, কিন্তু উহার যে তালুর একটা কোষ দিয়ে উহার তৈরি করলে, যেমন করে ব্রহ্মার জন্ম দিল তেমন করিয়া তালুর কোষ থাকিয়া মহেশ্বরের জন্ম দিল। তা হাতের তালু নয়, ঠ্যাঙের যে তালু আছে, ঠ্যাঙের যে গোড়ালিকে আছে, এই গোড়ালির ওটিগুলো থাকিয়া অল্প একটা কোষ নিয়া এই মহেশ্বরের জন্ম দিল। ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন কিন্তু ব্রহ্মার ঠ্যাং ছিল 2টা, শরীর ছিল 1টা, হাত ছিল 4টা, আর মাথা ছিল 3টা। কিন্তু মহেশ্বরের ওই 2টে ঠ্যাঙে ছিল, 2টে হাত ছিল, 1টা শরীরে ছিল, স্বাভাবিক মানুষের মতো। আর মধ্যতে যে 2 নম্বর বেটাটা বাদ গেল, এবারে তার কথা কম। 2 নম্বর বেটাটা হল নারায়ণ, তার জন্ম প্রক্রিয়ার কথা খানিক কম। তাই এটি মা বোনের ঘর আছেন,
কান কথাগুলো খালি খারাপ না পাবেন, যতটুক না করলে না হয় মুই অতখানি কই, মুখের থাকি বেশি ভাঙিয়া না কই মেয়েটা। তা মা বোনের ভাই খারাপ পাবেন না, না কান হাসিবেন না, কান মানে শরম লজ্জাও করিবেন না। আচ্ছা, তা নারায়ণের জন্মের যেটা বিধান সেটা হলে দর্শন, দর্শন, শ্রবণ, ইরা, পিঙ্গলা, সুষমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে অন্তর, হিয়া, দিল, হৃদয় যেটা কয় আর কি এইটা, তারপরে সেক্সুয়াল ভান, তারপরে পুরুষের অন্ডকোষ, তারপরে পুরুষত্ব, বাপের বল প্রয়োগ, সেটা প্রেমেরও হবার পায়, সেটা রাগেরও হবার পায়, তারপরে মাতৃজনী, তারপরে মাতৃগর্ভ, তারপরে 10 মাস 10 দিন মাতৃগর্ভ থাকিয়া এই সমাজের টোটাল শিক্ষা লাভ করা লাগে ওই বাচ্চাটার, মানে অটোমেটিক করে লাভ। যেমন অভিমন্যু যেমন মায়ের পেটে চক্রবিহু প্রবেশ করার যে রাস্তাটা ওটা মায়ের পেট থাকিয়া ইয়া শুনছে, ওই জন্য পেটর যখন বাচ্চা আসে তখন কারো সাথে ঝগড়া করা না যায়, কারো ঝগড়া শোনা না যায়, খারাপ খাবার খাওয়া না যায়, কুকথা শোনা না যায়, তখন মনে মনে সব সৎ চিন্তা, সৎ ভাবনা করা লাগে আর সুকর্ম করা খায়, যাতে ওই বাচ্চাটা তোমার পেট থাকিয়া যাতে বহু কিছু শিখি আসিবার পায়। আর ওই বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন 36 বছর হবে তখন বহুগুলা জ্ঞান অটোমেটিক লাভ করিবার পাবে, কারণ মায়ের পেট থাকিয়া শুনছে, কিন্তু জ্ঞানের যখন পূর্ণ বিকাশ হবে তখন অটোমেটিক ওই জ্ঞানগুলা উদ্ভাসিত হবে। যাই হোক, এবারে নারায়ণের জন্মটা কই। দর্শন মানে দেখা, দর্শন মানে দেখা, একটা চ্যাংড়া একটা চেংড়ি দেখে, একটা চেংড়ি একটা চ্যাংড়া দেখে। তারপরে হলো দর্শন, দর্শন মানে ছোঁয়া, যেমন ছোঁয়ার সাথে চোখের কোনো সম্পর্ক নাই। যেমন ধরি নাও এই কলেজের চেংড়া চেংড়ি গুলা যেমন করিয়া সিনেমা হলত যায়, তা ওটিগুলা থাকিয়ে একটা মুভমেন্ট জাগে, কামুকতা ভাব জাগে, তা ওটা হলো দর্শন। আর একটা হলো শ্রবণ, শ্রবণ মানে শোনা। দুইটা চেংড়ায় একে বসিয়া কোন চেংড়ির আলাপ করে, কিংবা দুইটা চেংড়ি কোন বিশেষ চেংড়ার আলাপ করে, তো একজনের কথা শুনিয়া আর একজনের ভিতরে কামুকতা ভাব আসি যায়, কামনা জাগি যায়। তা কামনা জায়গার প্রধান রাস্তা হচ্ছে 3টা, আরো কতগুলো ছোটখাটো রাস্তা আছে, কিন্তু প্রধান রাস্তা 3টা। একটা হলে দেখিয়া, আর একটা হলে বলিয়া, আর একটা হলে শুনিয়া। তা এটাকে পায় দর্শন, দর্শন, শ্রবণ। যখন কামনা জাগে, কামনা জাগার পরে ওইটা প্রভাব কতগুলা ফেলায়, ওইটা প্রভাব ফেলায় ইরা, এই মাথার ডান পাকে যে মস্তিষ্কটা আছে এটা কয় ইরা, বাম পাশেটা কয় পিঙ্গলা, আর ওই জায়গাটা থাকে সুষমা। ইরা, পিঙ্গলা, সুষমা। এবারে এই কাম ভাব যখন জাগে তখন ইরা থাকিয়া এক্স ক্রোমোজোম, আর ওয়াই থাকি, আর পিঙ্গলা থাকিয়া ওয়াই ক্রোমোজোম। এই দুইটা এক্স ওয়াই ক্রোমোজোম সুষমা যা একটা যখন হয় তখন বগলতে থাকে পিটুইটারি হরমোন। এই পিটুইটারি হরমোন ধরি নাও এই দুইটা, এই আধা আধা যে কোণ আছে দুইটাকে আধার মতো ঘোরার আগে দিয়ে দেয়, দুইটাকে আধার মতো ঘোরার আগে দিয়ে দেয় এই হরমোনটা, ওটা আধা নয়, হরমোনের রস। তারপরে পুরুষের শুক্রকীট এই সুষমাতে এটি ঘোরা তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পরে যদি শরীরটা অনেক দীর্ঘ সময় থাকিয়া থাকে তাহলে সেইটা এই সুষমা থাকিয়া যে হৃদয় আছে, মানে যেটা হিয়া যেটা আছে, ইংরাজি কয় দিল, না ইংরেজি কয় হার্ট, হিন্দিতে কয় দিল, ওই পর্যন্ত এটা জমা হয়ে থাকে। তারপরে পূর্ণ যখন মনের চাহিদা মতো যখন কামনা বাসনা চলে যায় তখন ওইটা হৃদয় থাকিয়া ধীরে ধীরে, হৃদয় থাকি ধীরে ধীরে সেক্সুয়াল ভাব দিয়ে নামি যায়।
পুরুষের অন্নকোষণ, পুরুষের অন্নকোষ দিয়ে তারপরে মাতৃগর্ভ যায়। তো এই প্রক্রিয়াগুলা অনেকে তো বেশিরভাগে জানেন, কিন্তু বাচ্চার ওই জন্য শুক্রকীট পুরুষের মাথা থাকিয়ে তৈরি হয়। ওই জন্য যদি যে কোনো জায়গা যাবেন যে বাচ্চার গার্জিয়ান গায়, খাওয়াটার বাপ গায়, পিতৃ পরিচয়টা এমন এই কারণে যায়, কারণ যে কোনো বাচ্চার যে জন্ম হয় সর্বপ্রথম যেটা আত্মা কিংবা প্রথম যেটা কোষ আইছে সেই কোষটা পুরুষের মাথা থাকিয়ে আসে। ওই জন্য পায় জন্মদাতা কায়। তা ওই হাজারে হাজারে কোষ আছে, শুক্রকীট আছে, লাখো লাখো আছে, তার মধ্যে একটা শুক্রকীট জায়গা পায়। হয়তো দেখা গেল হাজার হাজার ভিতরে কোনো সময় 2টে শুক্রকীটের জায়গা পায়, অনেক সময় 3টেও পায়, কিন্তু সেটা খুব কম। এইবারে মাতৃজনী মাতৃগর্ভ ধারণ করার পরে এই তো তখন ওই বাচ্চা পেট বড় হবার ধরে, তখন সমাজের সম্পূর্ণ জ্ঞান লাভ করিবার ধরে। কিন্তু আসল কথা হয় বিষ্ণু জন্ম হবার একটা সময় পরে মায়াচণ্ডী যে কথা রাখেন যে একে অপরের পরিপূরক ভাবে, এখানে যদি না বোঝেন তাহলে বিকাশের রহস্য কিন্তু কোনোদিনও বুঝিবের পাবেন না। এই ক্ষত্রিয় মানসিক কিংবা রাজবংশী মানসিক বিকাশ করে তোমরা খুঁজিয়েও পাবেন না যদি তোমার এখানে মাথার না হবে। এই 3টে যে পরিপূরক মানসিক তৈরি হলে একে অপরের পরিপূরক, পরিপূরক কথাটা যদি না বুঝি থাকে তাহলে মুই তোমায় একবার পাও। আচ্ছা, কোন ভূখণ্ড যদি 10,000 মানসি থাকে, সবগুলো মানসি যদি মহারাজা সাজি বেড়ায়, ওই দেশটা চলবে? আচ্ছা, এই সমাজত যতগুলা চুল কাটাইয়া আছে ক্ষত্রিয় মানসি, তার থাকি নাপিত যদি দ্বিগুণ হয় তাহলে পেট চলবে? নাপিতের চলবে না। এইটাকে করা হয় একে অপরের পরিপূরক। তাই এবারে আমরা যেটা জানিবার পাচ্ছি যে ব্রহ্মার জন্ম কেমন করিয়া হয়েছে, মহেশ্বরের জন্ম কেমন করিয়া হয়েছে, আর নারায়ণের জন্ম হয়েছে যে প্রক্রিয়াটা খানি আবার করব। নারায়ণের জন্ম হয়েছে দর্শন, স্পর্শন, শ্রবণ, ইয়া, পিঙ্গলা, সুষুমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে হৃদয়, তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে যদি কোনো ভুট্টের বিষয় বের করে ল্যাবরেটরি যেমন সিনের কাম মাছ বানাইছে, তাই এই বস্তুগুলো কি কয় ওটা তোমরা ভান করিয়া জানেন। আর এই বস্তু যদি আবাদ করেন প্রত্যেক বছরে তোমার বিষণ কেনা খাবে, কি হয় না হয়? এইবার এলে ভুট্টে গাড়ো 40 মন জলে বিঘা হয়, আগামী বছর আরো তোমার বিষণ কেনা খাবে। এই বছর কোবরা জালু কেনো না কোবরা জালু গাড়ো, আগামী বছর তোমার আরো বিষণ কেনা খাবে। আর দেশি আলু যদি আবাদ করে তাহলে কি প্রত্যেক বছর বিষণ কেনা খায়? কোবরা জালু তো হিমঘরে তো রাখিবে চায় না, রসিদের উপরে লেখা থাকে কোন হাইব্রিড আলু হিমঘরে গ্রহণযোগ্য হবে না, রসিদের উপরে লেখা থাকে। যদি কোনো কলা কোষ থাকে ল্যাবরেটরি মানে শর্টকাট রাস্তা দিয়ে যদি কাউকে যদি সৃষ্টি করা হয়, ওদের এক জেনারেশনতে বিনাশ হয়। আর নারায়ণের যেটা জন্ম হয়েছে, নারায়ণের জন্মটা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক সিস্টেম। এবারে অনেকে ফেসবুকে তো এটা আপলোড করিবে, হচ্ছে কান কান ছাড়ি দিবে। এইবারে অনেকে আবার এটাও করে যে প্রাকৃতিক সিস্টেম যদি নারায়ণের জন্ম হয় তাহলে নারায়ণের ফির মাওটা গায়। তাহলে নারায়ণের মাওটা গায়, এটা তো জানা হবে। এই পৃথিবী যদি ডিসকভারি কিংবা জিওগ্রাফি চ্যানেল তোমরা দেখেন, আজকের দিনে গোটা পৃথিবী 130টা এমন প্রজাতি আছে কীট পতঙ্গ, পোকামাকড়, যেগুলা ঘাতক। উভয় লিঙ্গের শক্তি আছে, উভয় লিঙ্গ। যদি ইংরেজি দেখেন লিঙ্গ 3 প্রকার, বাংলা দেখেন লিঙ্গ 3 প্রকার, সংস্কৃত যদি দেখেন তাহলে বুঝবেন যে লিঙ্গ 4 প্রকার।
পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিব লিঙ্গ, তারপরে উভয় লিঙ্গ। তাই পৃথিবীর 130টার উপরে প্রজাতি আছে যেটা উভয় লিঙ্গ আছে। সেই নাকারে এই মানব সভ্যতার শুরুতে এই ক্ষমতা দুইজনের কাছে ছিল, বিষ্ণু আর নারায়ণ। এই বিষ্ণু সেই উভয় লিঙ্গের শক্তি দিয়া নারায়ণের জন্ম দিছে। যদি মাও আলাদা হলে ভাই, তাহলে নারায়ণ আর বিষ্ণু একটুখানি আলাদা আলাদা ভাব হলে ভাই। মাও এক কালচার থাকিয়ে যাচ্ছে, সমাজ থাকিয়ে যাচ্ছে, বাপ এক কালচার সমাজের একটু হলেও দেখতে আলাদা হলে গায়। যেহেতু নারায়ণের মাওটাও হচ্ছে বিষ্ণু, নারায়ণের বাপটাও হচ্ছে বিষ্ণু, সেহেতু বিষ্ণু আর নারায়ণের মধ্যে কোনো তফাৎ ছিল না। বিষ্ণুর 16 আনা গুণ নারায়ণের ভিতরে ছিল। তফাৎ খালি এখানে বিষ্ণু যেহেতু মানব সভ্যতার প্রথম মানুষ, তাই উভয়ের যে শরীরের যে হাড্ডি গুলো ছিল, হাড়, মেরুদণ্ড, এটা দুর্বল ছিল। এটা দুর্বল থাকার কারণে বিষ্ণু বেশিরভাগ সময়ে শয্যাশায়ী হয়ে ছিল, আর নারায়ণ হাঁটি বেড়াইছে, কর্ম করছে। কিন্তু বিষ্ণুর 16 আনা গুণ নারায়ণের কাছে চলে যাচ্ছে। যাক আমরা 4 হাতে দেখি, 4টে হাতে 4টে অস্ত্র দেখি, শঙ্খ চক্র গদা পদ্ম, কিংবা গদা চক্র শঙ্খ পদ্ম, তাই হবে নারায়ণ। আর যায় জলত, যায় জলত পদ্ম ফুরত, সাপের উপরে যা আছে, সাপে যার ছায়া ধরিয়া আছে, তাই হলে বিষ্ণু। ওই জন্য বিষ্ণুর বেটা হবে 3টা। প্রথমটা কোষ থাকিয়া তৈরি, দ্বিতীয়টা প্রাকৃতিক সিস্টেমের তৈরি, আর তৃতীয়টা হলে কোষের থাকিয়া তৈরি। তাহলে প্রথম বেটাটা কোষের থাকি তৈরি হল, ওর নাম ব্রহ্মা, যার 2টে ঠ্যাং, 2টে হাত, শরীর একটা, মাথা হলো 3টা। দ্বিতীয় নম্বর বেটা নারায়ণ, ওইয়া প্রাকৃতিক সিস্টেমের তৈরি। আর তৃতীয় নম্বর বেটা ওইয়া কোষের থাকে তৈরি, কিন্তু উহার 2টে ঠ্যাং, 2টে হাত, শারীরিক পরিকাঠামোটা ঠিক ছিল। যেহেতু বিষ্ণুর 16 আনা শক্তি, 16 আনা জ্ঞান, 16 আনা সবকিছু নারায়ণ লাভ করছে, প্রকৃতিরও সবকিছু লাভ করছে, সেহেতু বিষ্ণু নারায়ণ পৃথিবী শাসন করার অধিকার দেয়। পৃথিবী খালি পৃথিবী নয়, এই টোটাল ব্রহ্মাণ্ডটা শাসন করার অধিকার দেয় নারায়ণ। আর নারায়ণ যাতে সুস্থভাবে এই ব্রহ্মাণ্ডটা রক্ষা করে, তার জন্য নারায়ণের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এই যে কাশিয়া আছে, কাশিয়ার পৈত্যাগ ভারত নিয়ে নারায়ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়, বিষ্ণু বচন দিছে যে আদি থাকিয়া টোটাল ব্রহ্মাণ্ডের দায়িত্ব মুই মোর ভারতেরও। আর ব্রহ্মার দায়িত্ব দিল যে নারায়ণের যেটা বাহ্যিক সেবা, মানে বহিরাগত যেটা কাম আছে, বহিরাগত যেটা সেবা করা হবে, এটা তোর কর্মধর্ম হবে। আর মহেশ্বর দিল নারায়ণের সাথে সাথে যেটা পরিষেবা দেওয়া হবে, এই পরিষেবাটা নারায়ণের কিছু মহেশ্বরের দায়িত্ব দিল নারায়ণের বগলের বগলের যেগুলো যত পরিষেবা আছে, এই সৃষ্টির যত কর্ম আছে, নারায়ণের নির্দেশ মতো এগুলা তুই করব। তাহলে নারায়ণের নির্দেশ মতো দূরের বাহ্যিক যেগুলা পরিষেবা সেটা দিবে ব্রহ্মা, আর নারায়ণের নির্দেশ মতো অভ্যন্তরীণ যেটা পরিষেবা সেটা দিবে মহেশ্বর। এই 3 জনের 3টা দায়িত্ব বিষ্ণু ভোগে দিয়ে দেয়। কিন্তু প্রত্যেক কিন্তু নারায়ণের ভারত, নারায়ণের ভারত। এমনও প্রশ্ন উঠছে যে কত বছর 17তম মানে কি 70 যুগের তখন 17তম ছিল না, এখনকার মানসিক হয়। একটা 3টে যে শুতে থাকে,
আমরা যে 9টা কিংবা 12টা সুচের যে পৈতে পিন্দি, 12টা সুচে মানে কি ওটা মজবুতি করা, শক্ত যাতে সহজে ছিঁড়ি না যায়। 9টা ওটাও মজবুতি করা, 6টা ওটাও মজবুতি করা। বাস্তবে পৈতার গুণ যেটা হয়েছে সেটা হলো 3টা। একটা হলো ব্রহ্মা, একটা হলো নারায়ণ, আর একটা হলো মহেশ্বর। সুচে 3টে কি কি? ব্রহ্মা, নারায়ণ আর মহেশ্বর। তো অনেকে কয় উমরে যদি তোমার সেবাই করে ফির উমরে তোমার খারাপ কেনে? কথা উঠছি তো ওর কারণ আছে, মুইকির যা জবাব দিছ, যা কথাটা চলছিল। তখন বলা হয়েছে যে বইতে যে খারদ উঠছে, মহেশ্বর যে খারদ উঠছে, ব্যাপারটা এমন না হয়। বইতে মানে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র মিলিয়া মানব সভ্যতার একটা নিউক্লিয়াস বানাবে। তো মানব সভ্যতার নিউক্লিয়াস পরিপূরক হিসেবে তো চলছে। ওই জন্য পেটে যখন খারদ দেওয়া হয় তখন দেখবেন হার মানে কি তোমরা তো দায়িত্ব ধারণ নিছেন, এদিকে নাভি কিন্তু স্পর্শ করিয়া পেটেটা যায় নাকি এক পাক দিয়ে ব্যাগের মতো করে খারদ নেন। পেটে খারদ দিছে, ওই পেটে নাভি স্পর্শ করিয়া এই খাঙের হাড্ডি পর্যন্ত আসি না না আসে। যদি এমন করিয়া পেটেটা লম্বা যদি হয় দেখবেন তোমার ঠ্যাঙের হাড্ডি পর্যন্ত স্পর্শ করবে। ঠ্যাঙের হাড্ডি মানে ওটা এদিকে গিয়ে এখানে মহেশ্বরের জায়গা। কথাটা বুঝছেন কি? তো এমন ধরনের এই ক্লাস শুনিয়া এমন ধরনের বিতর্ক মানুষই করছে, পরে মুই আবার মোটর সাইকেল নিয়ে যায় ইয়ার আবার ব্যাখ্যাটা করে দিয়ে আসছো। ওই জন্য নারায়ণ পেটে নিয়ে প্রতিজ্ঞা করছে ব্রহ্মাণ্ড শাসনের জন্য। এবার আমি তোমার উল্লেখ কর যে মন্ত্রীগুলো বসে আছেন, তোমরা কার বংশধর? ব্রহ্মার বংশধর, মহেশ্বরের বংশধর না নারায়ণের বংশধর? করে বুঝুন না, কায়দা করেন ব্রহ্মার বংশধর। তাহলে তোমরা নারায়ণের বংশধর। তো তাহলে নারায়ণের বংশধর যদি তোমরা হন, কারণ কোনদিন খবর নিচ্ছেন? কারণ কোনদিন খবর নিচ্ছেন? চন্দ্রের খবর নিচ্ছেন? বাকি গ্রহগুলোর খবর নিচ্ছেন? ওগুলো খবর নেওয়া তো দূরের কথা, নিজের তোমার মাটি কার অধীনে গেছে, কাগজ কলম কোথায় আছে তোমরা সেখানে না জানেন। তোমার ওই মাটি গান, তোমরা 2 বিঘা 3 বিঘা জমি আছে, তো ওই জমির মালিক তোমরা না হন। ওই জমির পাট্টার কাগজ কারো হাতে আছে, দলিল নয়, পাট্টার কাগজ। জমি যে তোমার 2-3 বিঘা আছে না, তোমরা কাগজ খাজনা দান, জান না দান, যা খাজনা দেন ওই তারাই কাগজ এই জমির পাট্টা আছে, দলিল নয়, পাট্টা। পাট্টা বলেন তো। তাহলে তোমরা নিজের যে মাটি খান খাড়া হয়ে আছেন, তোমরা উয়ের ভিতরে তো মুইও বড়। মানে আমরা যে মাটি খান খাড়া হয়ে আছি, সেই মাটি জ্ঞান বর্তমান পাট্টা হয়ে আছে না দলিল হয়ে আছে, কি অবস্থান আছে আমরা গুলো না জানি। খালি আমরা গুলো এটাই ভাবি মোর না 4 বিঘে মাটি আছে। মাটি জ্ঞান মই খালি করিয়ে খাওয়া হচ্ছ, এই মাটি জ্ঞান বাবদ মুই কেবল খাজনা ট্যাক্স দিবে হচ্ছ। তো যা দেন সেই সিস্টেমটা কি সিস্টেম সেটা তো বুঝে খাবে। তাহলে নারায়ণের বংশধর যদি হয়, নারায়ণের বংশধরের কর্ম আমরা কি ভুলি যাব নাকি নারায়ণের দ্বারা সেই বিষ্ণুর দ্বারা প্রতিশ্রুতি পালন করবো না করবো? কি পালন করবেন না করবেন? 10-20টা মানসিকগণ বাকি মানসিকগুলা পালন করবেন, সাহসে না পান কি পালন করবেন? নারায়ণ যা বিষ্ণুর কথা দিচ্ছে সেই ধর্মকর্ম পালন করবেন। আচ্ছা, ভালো কথা। তা নারায়ণের বংশধর হ্যাঁ, তোমরা মাটির খবর খালি দিচ্ছেন, গ্রহ নক্ষত্রের খবর খালি দিচ্ছেন, প্লাস দুনিয়ার খবর খালি দিচ্ছেন। আর এরা আমরা করে গোড়া আছি 1.5 বিঘা জমি, আর টাউনত দেয়া কান ফেন সাফ করিবা যাচ্ছি, কান পায়খানা সাফ করিবা যাচ্ছি, মূত্র পর্যন্ত সাফ করিবা যাচ্ছি, এমন পরিস্থিতি আছে। আমরা কামলার হাটত গেছি, লেবারের হাট জানেন তো? কামলার হাট, আমরা কামলার হাটত বিগত 30-40 বছর থাকিয়া যাওয়া ধরছি কি ধরি নাই। যা ব্রহ্মাণ্ডের মালিক, যা ব্রহ্মাণ্ড শাসন করবে, তাই ফির কামলার হাটত কেমন করিয়া যায়?
আচ্ছা, তা এবারে যেটা কথা, ব্রহ্মাণ্ডের শাসন ব্যবস্থার দায় দায়িত্ব নারায়ণের হাত। সেই সময় জনসংখ্যা তো বেশি না ছিল, ছিল কি? আচ্ছা, কান যদি রাজা হয়, যখন রাজা 2, 4, 5টা 10টা থাকতে তখন না কান মহারাজা হবে নাকি? তা তখন এমন একটা পরিবেশ ছিল যে জনসংখ্যা অত তো না ছিল, ওই জন্য নারায়ণের রাজা হওয়ার তো আর প্রয়োজন পড়ে নাই। পরে ধীরে ধীরে যখন জনসংখ্যা বাড়লে নারায়ণ ফির কি করলে, ইন্দ্রদেবক তখন মহারাজা বানায়। ইন্দ্রদেবক কি করলে? মহারাজা বানায়। মহারাজা বানিয়া দায় দায়িত্ব ইন্দ্রদেবের হাতে বুঝি দিয়ে দেন। ইন্দ্রদেবের হাতে বুঝি দিয়ে দিন। আচ্ছা, এইবারে আমরা একটা ওই ঘুরিয়া যাব সেই খ্যাতবাড়ির হিসেবে। তাহলে এবারে নারায়ণের বংশধর, নারায়ণের বংশধর কিংবা দেশি কোনো ধান, দেশি কোনো আলু, এগুলো কি বিনাশ হয়? বিনাশ হয় কি? আচ্ছা, শাস্ত্র কয় নারায়ণের বংশধর যেটা আছে এটা অমৃত পান করা বংশ। শাস্ত্র, সব শাস্ত্রতে উল্লেখ করা আছে নারায়ণের বংশধরটা এটা অমৃত পান করা বংশ। তাহলে আমার বুঝে এখানে যে অমৃত যদি পান করা বংশ হয়, তাহলে বীর আমরা বীর বুড়ে বুড়ি হয় আমার বাপ ঠাকুর দেবা এলে বীর মূর্তি কেনে, আমরা বীর 2 দিন পরে কেনে মরবো। ধ্যান রাখবেন, যখনে যখনে নারায়ণের বংশধর, যখনে যখনে নারায়ণের বংশধর এই পৃথিবী বিপদ পড়ছে কিংবা বিনাশ হওয়ার মুখোমুখি পড়ছিল, তখনও তখনই শিব আর চণ্ডী, শিব আর চণ্ডী এই পৃথিবীর যুগ পুরুষ হিসেবে কাকো না কাকো পাঠে দিছে। যেমন ত্রেতা যুগের সন্ধিক্ষণক নারায়ণের বংশধর সংকটের মুখে পড়ছিল, যদি রামচন্দ্র না আসে তাহলে নারায়ণের বংশধর বিনাশ হয়ে যায়। ওই জন্য পুনরায় শিব আর চণ্ডী নারায়ণের জন্ম দেন, মানে পৃথিবীর পাঠে দেন। দ্বাপর যুগের সন্ধিক্ষণক হস্তিনাপুরের কাহিনী উঠতে এখানে করা হবে। যদি আমরা দেখি হস্তিনাপুরের যে মহারাজা ছিল ওনার নাম হলো ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের বাপ হল দত্তায়ন ব্যাসদেব। ধৃতরাষ্ট্রের ঠাকুর দাদা হল পরাশর মণি। ধৃতরাষ্ট্রের ঠাকুর দাদার বাপ হল ভার্গব মুনি। তোমরা ক্ষত্রিয় পরিচয় দিয়া হস্তিনাপুরের সিংহাসনে বসছে। হস্তিনাপুরের 1 নম্বর যোদ্ধা হল ভীষ্মদেব। এই ভীষ্মদেব প্রতিজ্ঞা করিয়া 3টে প্রতিজ্ঞা করলেন, আজীবন বিয়ে করেন না। তাহলে বিয়ে না করালে সবার ধর্ম হবে না। তুই আজীবন হস্তিনাপুরের গোলামি করি। আর আজীবন ওই সিংহাসনে বসিন না। 1 নম্বরটা হল মুই কোনদিন বিয়ে করান না। 2 নম্বরটা সিংহাসনে বসিন না। 3 নম্বরটা হল যতদিন বাকি থাকেন সিংহাসনের গোলামি করেন। তাহলে ধৃতরাষ্ট্র বামন হয়ে পরিচয় দিছে ক্ষত্রিয়। কথাখানে বুঝলেন? ধৃতরাষ্ট্র বামন হয়ে পরিচয় দিছে ক্ষত্রিয়। ভীষ্মদেব বিরোধিতা করবে প্রতিজ্ঞা করিয়া বিরোধী করার রাস্তা উয়ার বন্ধ। 2য় নম্বর মহারথী হল দ্রোণাচার্য। দ্রোণাচার্য তো স্বয়ং নিজে বামন। দ্রোণাচার্যের কথা অশ্বত্থামা। তারপরে হস্তিনাপুরে যা পুজো পাঠ করছে
গুরু কৃপাচার্য। এদিকে আরেকজন মহারথী, তার নাম হলো কর্ণ। এবারে কত দেখি হস্তিনাপুর একজন পিওর ক্ষত্রিয় ছিল, তাই প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে আছে। আর বাদ বাকি মহারাজা থাকি শুরু করিয়া মহারাজা ব্রাহ্মণ, বিশ্বদেব বাদ দিয়া যতগুলা যোদ্ধা সব ব্রাহ্মণ। কর্ণ কর্ণ জানেই না নিজে ইয়ে ক্ষত্রিয়, কর্ণ সূত্র পরিষদ হস্তিনাপুরে ঠাই পাইছে, নিজেও জানে না ইয়ে ক্ষত্রিয়। তাহলে গোটা পৃথিবীর সব থাকিয়া ক্ষমতাশীল রাজসভা ছিল হস্তিনাপুরের রাজসভা। আর বাদ বাকি যেগুলা পবলক রাজা মহারাজার যার ছিল ওগুলো থাকি জবরদস্তি কইয়া তুলি নিয়ে যাওয়া পর্যন্ত বিয়ে করা যে স্বয়ম্বর সভা ভঙ্গ করিয়া বিশ্বদেব। বিশ্বদেব তো নিজে করায় নাই, ভাইয়ের জন্য নিয়ে গেছে, ভাষ্যের জন্য নিয়ে গেছে, নাতির জন্য নিয়ে গেছে। ওই ওই হস্তিনাপুরের রাজসভা, ওই হস্তিনাপুরের রাজসভা কি দুর্ঘটনাটা ঘটেছে? যদি জ্ঞান বুদ্ধি থাকলে নয় তাহলে কি ওই ঘটনাটা আমরা করলে নয়? যদি অতি ক্ষত্রিয় একজন মহারাজা থাকলে নয়, ক্ষত্রিয় সেনাপতি থাকলে নয়, ক্ষত্রিয় একজন মহামন্ত্রী থাকলে নয়, তাহলে কি হস্তিনাপুরের রাজসভা নিজেরা কোনো মতো জানতে পারে নাকি? কথা আগে বলবেন। যদি ওই রাজসভায় ক্ষত্রিয় মহারাজা থাকলে নয়, ক্ষত্রিয় মহামন্ত্রী থাকলে নয়, ক্ষত্রিয় সেনাপতি থাকলে নয়, তাহলে হস্তিনাপুরের রাজসভা নিজের কোনো মতো কি বস্ত্র হরণ করলে নয়, উলঙ্গ করলে নয়? ওই জন্য দ্বাপর যুগের সন্ধিক্ষণ আরো কতগুলা ছোট ছোট রাজদরবার মেলা ঘটনা ঘটেছে। যখন ক্ষত্রিয় সংকটে পড়লে তখন শিব আর চন্দ্রী পুনরায় কৃষ্ণের জন্ম দিলেন, জন্ম দিলেন মানে পাঠিয়ে দিলেন। তাহলে ত্রেতা যুগের কাঠ পাঠালে রামচন্দ্র, সত্য যুগে তো বিষ্ণু সর্বপ্রথমে নিয়ে আসছে, আর দ্বাপর যুগে পাঠিয়ে দিলে কাঠ কৃষ্ণ। এবারে বর্তমান গোটা পৃথিবী ক্ষত্রিয় মানুষই অনেকে ব্যাপক ভাবনাটায় প্রতিষ্ঠ হয়ে গেছে, অনেকে খ্রিস্টান হয়েছে, অনেকে মুসলমান হচ্ছে, কিংবা হিন্দু বুদ্ধিজীবী হচ্ছে। আর আমরা যেটা দেখিয়ে যাচ্ছি গোটা দেশের পরিস্থিতি, তার মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি হলে আমার এই বিহার, বেঙ্গল আর আসামের যে আমার ভূখণ্ডের এরিয়া খান, এই জায়গার মানুষগুলা এমন একটা পরিস্থিতি হচ্ছে যে কাম যদি ক্ষত্রিয় ধর্ম পালনও করিবার চাও তাহলে উনারা পেটত ভাত দেবে না, বাধ্যগত গোলামি অবশ্যই করা খায়। যদি 6 মাসের গোলামি না করি, 3 মাসের গোলামি না করি, কমসে কম 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার গোলামি না করলে আমার প্যানের ভিতরে ভাত যায় না। তাই এমন পরিস্থিতি শিব আর চণ্ডী আর কামপীঠের নাও কামাখ্যা আমার এই ভূমিখানা, আমার এই সমাজের ভিতরে শিব আর চণ্ডী আবার পুনরায় রামের মতো কৃষ্ণের মতো আরো একজন যুব পুরুষ পানে দিয়ে দিতে। पावर देखते काय काय दम नाही मारलो काय तो मारलो দর্শনে পূর্ণ হয় দেবালয় যুগ সন্ধিক্ষণ প্রাপ্ত অন্য করিয়া প্যানের ভাত জোগাড় করছি, যেটা ক্ষত্রিয়র কোনোদিনও করা উচিত নয়। বাহানা দিছি ঠাকুরের, বাহানা দিছি দেবতার, বাহানা দিছি ও পূজার, এটা কর্ম করলে নরকতে আমার ঠাই নাই। এই কর্মগুলো করিয়া মহাপরাধ করছি, ক্ষত্রিয় ধর্ম খারাপ বহুগুলো কর্ম করিয়া মহাপরাধ করছি না নাই করে। তা আমার ভিতরে যে বা দোষ ধরছে, ত্রুটি ধরছে, যে পাপ ধরছে, যে বা গ্রহদোষ ধরছে, সেই গ্রহদোষ এই বংশ থাকি সারাবার জন্য এই যে সন্ধিক্ষণের সময়টা পাবে, সেই যুব পুরুষের দর্শন দর্শনে সেই গ্রহদোষ পাপ থাকিয়া আমরা মুক্তি পাবো। ছুটতে নেই
20-25 বছরের চেষ্টা ফাঁসিগুলা বোঝাবার চেষ্টা করবে হচ্ছে সন্ধিক্ষণের রহস্য, সাথে সাথে কোচবিহারের মাটির আলোচনা। তা 20-25 বছর থাকিয়া সন্ধিক্ষণের কথা পায় আসবে হচ্ছে, মাটির কথা পায় আসবে হচ্ছে। তা বহু মানুষই বর্তমানে কলিযুগের সন্ধিক্ষণ যুগপুরুষ হিসাবে কায়া আছে জানিয়ে গেছে। বহু মানুষের ভিতরে দেওয়া সংশয় আছে, তাদের জন্য সেই মানুষগুলোর উদ্দেশ্য করা হচ্ছে কলিযুগের বিনাশ সামনে এরাও যদি যুগপুরুষের না চলে তা যেদিনকে চিনবে তোমার সেদিনকে আর কিছুই থাকিবে না। যুগপুরুষের দর্শন অবশ্যই করিবার চেষ্টা করবেন। আমার বংশ, আমার জাতি, আমার মাটি কি কি না গ্রহণ হচ্ছে, কি কি না রোগ হচ্ছে, কি কি না পাপড় চরিত আছে, এই সব থাকিয়া যাতে মুক্তি পায় তার জন্য এই যুগের যুগ সন্ধিক্ষণের নামে মুই একটা ধরে দিবার চান। যুগ সন্ধিক্ষণের মহানায়ক মহারাজা শ্রী শ্রী অনন্তরায় বর্মা কি যুগ সন্ধিক্ষণের মহানায়ক। কিন্তু ইন্দ্রদেব তো ভোগ আর বিলাসের অধিপতি হয় না, না হয়? তা ভোগ আর বিলাসের যেহেতু অধিপতি, কিছু সংখ্যক মহেশ্বরের বংশের মানুষের সেটা অপছন্দ যে আমার ঠাকুর দাদা তো একটাই, আমার ঠাকুর দাদা বিষ্ণু। এবারে কথা হয় আমার কাকা সুখভোগ খাবে, মন মর্জি কাক সুখভোগ দিবে, এটি আমার কাকার হাতত কেন? এটার উপরে তো আমারও অধিকার আছে। কান্দা কলা হচ্ছে এটি আমার ফির ওই নারায়ণ কাকার বেটার হাতত কেন? উনিও মোর দাদা, মুই উনার সম্পর্কে ভাই, একে ঠাকুর দাদার আমরা দুইজন নাতি। উনি রাজভোগ খায় আর আমার খালি কর্ম করতে দিন যায়। এই ধারণা নিয়ে এই মহিষাসুর একটা গ্রুপ তৈরি করলেন, মহিষাসুর। এবারে মহিষাসুরকে গায় এটা আপনার শোনো। পশুপতিনাথ মন্দির শুনছেন তো? পশুপতিনাথ, পশুপতি ও পশুপতায় নম, পশুপতায় নম। তা মহেশ্বরের ব্রহ্মা নারায়ণ মহেশ্বরের মধ্যে যখন এই পৃথিবীর খালি জলপরীর সৃষ্টি হই মাত্র, জলপরী থাকিয়া আসিল বিদ্যাপরি বুদ্ধি, বিদ্যাপরি ধনপরি বুদ্ধিপরি যখন আসে, তার আগে ব্রহ্মা নারায়ণ মহেশ্বর তার আগতে আমরা যৌবনের ঠাং দিয়ে দিছে। কিন্তু যৌবনের যে ঠাং দিছে মহেশ্বর যৌবন ধরি রাখতে পায় নাই, মহেশ্বর যৌবন ধরি রাখতে পায় নাই। ওই জন্য মহেশ্বর একটা মহিষের সাথে সম্পর্ক করছে, তার ফলে ওই মহিষের উপাদান একটা সন্তান জন্ম হয়েছে, যেই সন্তানটার নাম হলো মহিষাসুর। তাহলে মহেশ্বর বেটা কি নাম? মহিষাসুর। এই মহিষাসুরের মহেশ্বর টোটাল বংশ নিয়া গ্রুপবাজি করিয়া আচমকা স্বর্গপুরী ধামরা তুলে উপরে ভালো বেলা উঠিবি। কিন্তু এটি ঘোরা নারদে আবার বুদ্ধি দিচ্ছে ইন্দ্রদেব। নারদের বুদ্ধিকে ইন্দ্রদেব কি করছে? বাপের দেওয়া গদা চক্র শঙ্খপত্রের মধ্যে গদা যেটা ছিল, গদা ত্যাগ করিয়া দধিসি মুনির মেরুদণ্ডের হাড্ডি দিয়া বলে বজ্র বানাইছে। যাই হোক, সেই বজ্র দিয়ে যতই যুদ্ধ করে, রক্ত যত মাটি পড়ে, তত অসুর কণা ভিত্তিক সহস্র অসুর তৈরি হয়। যুদ্ধ করে পালে গেলে ইন্দ্রদেব। এই প্রসঙ্গটার আলোচনা করিবার চান নাই, তবু আসি গেছে।
একটু শর্টকাটে কম, যেটা আমার 16 কন্যার কাহিনী আছে। তা এটা তো মোটামুটি তোমরা সবাই জানেন। তা ওই জন্য এই প্রসঙ্গটা বেশি না বুঝলেন। এই মহিষাসুর আর ইন্দ্রদেব 16 কন্যার কাহিনী তো না জান। ইন্দ্রদেব নারায়ণের বেটা হয় না হয়? ইন্দ্রদেব তো নারায়ণের বেটা, ইন্দ্র মহারাজ নারায়ণের বেটা ছিল না, ক্ষত্রিয় তো ছিল। তখন সত্য যুগত আমাক মানসি ক্ষত্রিয় নাই কয়, সত্য যুগত আমাক কইছে দেবতা, সত্য যুগত কইছে দেবতা, ত্রেতা যুগত কইছে শতগুণী রজগুণী তমগুণী, দ্বাপর যুগত কইছে না একটু গন্ডগোল হয়ে গেল, মানে সত্য যুগত কইছে যেমন নারায়ণক কইছে দেবতা, ত্রেতা যুগত কইছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, আর দ্বাপর যুগত কইছে শতগুণী রজগুণী তমগুণী, আর কলি যুগত তো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কইতে কইতে এখন আসি গেছে হিন্দু মুসলমান খ্রিস্টান। এখন আর ক্ষত্রিয় পরিচয় নাই। যাই হোক, ইন্দ্রদেবের অপসারণ করিয়া, তার মানে ক্ষত্রিয় মহারাজ ইন্দ্রদেব অপসারণ করিয়া মহিষাসুর আসিয়া সিংহাসনত বসলে। তা মহিষাসুর যে আসিয়া সিংহাসনত বসলে তার পরিণাম কি হয়েছে? মহেশ্বরের বংশধর আসিয়া সিংহাসনত বসিছে, তার পরিণাম কি হয়েছে? এক পুরুষ হতে অসুরের ঘর বিনাশ হয়ে গেছে, হয়েছে না নাই? হয় মহিষাসুরের বেটা কিন্তু আর রাজা হয় নাই, এক পুরুষ হতে বিনাশ হয়েছে। ঠিক কেমন হয় ত্রেতা যুগের সন্ধিক্ষণে বিশ্বক্রমা মুনির বেটা রাবণ, আরো একটা বিশ্বক্রমা মুনির বেটা রাবণ রাজা হয়েছে, গোটা পৃথিবী উপদ্রব করা শুরু করলে, রামের বউ পর্যন্ত হরণ করে নিয়ে গেলে। ওনার পরিণাম কি হচ্ছে? রাবণ তো মরছে, রাবণ একটা সব বংশ নিয়ে মরছে। রাবণের বেটা আরো মহারাজা হচ্ছে নাকি? রাবণের বেটা মহারাজা হয় নাই। ঠিক কেমন দ্বাপর যুগের সন্ধিক্ষণ, দ্বাপর যুগের সন্ধিক্ষণ দৈত্যায়ন ব্যাসদেবের বেটা, আরো একটা ভাগবত মুনির বেটা পরাশর মুনি, পরাশর মুনির বেটা ব্যাসদেব, আর ব্যাসদেবের বেটা হলো ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র রাজা হইতে সম্পূর্ণ হস্তিনাপুর ব্রাহ্মণের আধিপত্য ছিল, ব্রাহ্মণের আধিপত্য ছিল। পরিণাম কি হচ্ছে? পরিণাম ধৃতরাষ্ট্রের বেটা দুর্যোধন কি রাজা হয়েছে নাকি? তোমরা তো রাজা হয় নাই। তাহলে এবারে কলিযুগের সন্ধিক্ষণ, ওই সন্ধিক্ষণে দেখো তো এই দীর্ঘ আমার মহারাজা তথা নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ করলেন, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করলেন, শর্ত সাপেক্ষে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীটা স্বাধীন করে দিয়ে দেন বাই প্রেসার। রানী এলিজাবেথ করছে যদি আমার শর্ত না মানেন তাহলে আমরা তোমার পক্ষ থাকিয়ে যুদ্ধ না করবো, বাধ্যগত গোটা পৃথিবী স্বাধীন করে দেওয়ার শর্ত রাজি হলে তারপরে আমার নারায়ণী সেনা মহারাজা ইংরেজরা যুদ্ধ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। গোটা পৃথিবী এলিজাবেথ ধীরে 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 স্বাধীন করে দিয়ে দিলে এক এক করিয়া। তারপরে থাকিয়া গোটা পৃথিবী তো দূরের কথা, যদি ঘোড়া থাকিয়া মানব সভ্যতা সৃষ্টি হয়েছে এই ভারত থাকিয়া, এই ভারতবর্ষের যে গভর্নমেন্টের যেগুলা মেইন চেয়ার আছে, যেই চেয়ার গুলা থাকিয়া সিদ্ধান্ত টানা যায় কিংবা সিদ্ধান্ত নেওয়া যায়, এই চেয়ার গুলা দেবতায় কোন, ক্ষত্রিয় কোন আর রজগুণই কোন, এই মানসি গুলা কান এই 70-75 বছর থেকে এই চেয়ার গুলা কান আছে নাকি? দেবতায় কোন, ক্ষত্রিয় কোন আর রজগুণে কোন
এখন 70-75 বছর থাকিয়া কোনটা ক্ষত্রিয় মানসি দেবতা মানসি রজগুণে মানসি এই দিল্লির মসনদ সিদ্ধান্ত নেওয়ার চেয়ার নাই। একজন হয়েছে মাত্র 7 মাসেতে তার ঘুরিয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই মানসিরা হলো বিশ্বনাথ প্রতাপ সিং। 7 মাসেতে ফেলে দেওয়া হয়েছে। এবার এখন এই যুগের পরিবর্তন মহিষাসুরের বংশের যে হাল হয়েছে, রাবণের বংশের যে হাল হয়েছে, ধৃতরাষ্ট্রের বংশের যে হাল হয়েছে, সেই হাল আগামী দিনে হবে না হবে? হবে না হবে? এতে কারো অবিশ্বাস আছে নাকি? আছে কারো অবিশ্বাস? অবিশ্বাস যদি না থাকে তাহলে ইনের যে হাল হবার জবাব হচ্ছে, বিশাল বড় কিছু একটা ঘটিবের জবাব হচ্ছে। সেহেতু বিশাল বড় যেহেতু কিছু ঘটিবের জবাব হচ্ছে, তাহলে আমার আবার তৈরি হওয়া খাবে না খাবে? কি আমরা তৈরি হব না হবো? তা আমরা কি খালি ওই পোস্টার মুড়া ধানের মুড়েতে তৈরি হবো নাকি? পৃথিবীর এই দেশে বিশাল বড় কিছু একটা ঘটিবের জবাব হচ্ছে। যেহেতু আজকের দিনে পৃথিবীর চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া কোন জায়গাতে নারায়ণের বংশধর ক্ষমতা নাই। তাই পৃথিবীর মহা বিশাল কিছু ঘটিবের জবাব হচ্ছে। ওই জন্য সেই সময়ের অপেক্ষা করি থাকা যাবে নয়। সেই সময়ের যেটা কর্ম নারায়ণের বংশধর হিসাবে লোক কি করণীয় কর্তব্য, সেই কর্তব্য আমার করা হবে। এটি লাভ হয় না লাভ হয় সেটা তো সময়ে করবে। লাভ হবে না লাভ হবে শিব আর চণ্ডী করবে। আমরা সেই সময়ে অপেক্ষা না করিয়া আমরা আমার কর্ম যেটা আছে, আমার ধর্ম যেটা আছে, সেই কর্ম কর্তব্য আমরা অবশ্যই পালন করব। সেই জন্য আমার কর্ম করা হবে। কিন্তু কর্ম যদি করিবে চাই, তাহলে যদি দেখি একটা যদি আমরা কাঠলের গাছ যদি গাড়িবে চাই, কাঠলটা মিষ্টি না পাইছে পাইছে লাগে, যদি কাঠলের জাত সম্পর্কে আমার জ্ঞান না থাকে, তাহলে কাঠলের গাছ 100 গাড়লেও কি মিষ্টি কাঠল খাওয়া যাবে? দোয়া আমের গাছ যদি 100 গাড়েন, তাহলে কি মিষ্টি আম খাওয়া যাবে? তাহলে যেটা জ্ঞান, পিছনের যেটা জ্ঞান, সেই জ্ঞানটা তো আমার লাভ করা খাবে নাকি? এই সন্ধিক্ষণের গোটা পৃথিবীটা ঘটিবের জবাব হচ্ছে। সেই সন্ধিক্ষণের জ্ঞান যদি না থাকে, আল্লাহ কথারই আমরা যদি কর্ম করি, তাহলে কি কর্মের সুফল পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওই জন্য আমার জ্ঞান না খাবে। তাহলে জ্ঞান কোথায় পাবো? জ্ঞান কোথায় পাবো? জ্ঞান পাবো আমরা গীতার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। জ্ঞান কোথায় পাবো? জ্ঞান আমরা পাবো, কর্মের জ্ঞান আমরা পাবো দা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আর জ্ঞান ছাড়া যদি কর্ম করি, সেই কর্মের ফল টিকে উনাইতে পাই, তখন লাগিবার পায়। ওই জন্য সেই কর্মের জ্ঞান লাভ করা যাবে, যেটা আমরা পাবো একমাত্র দা গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। কথা গোয়া অল্প না, মানে শর্টকাট বেশি তাড়াতাড়ি গোয়া যায় না, কথা হেরে গেছে। তাহলে মহিষাসুর ক্ষত্রিয় মানসিক গুলার চটকে ফেলে দিয়ে শাসন রাজ্যে এক জেনারেশনের বিনাশ হয়েছে। রাবণ গোটা পৃথিবীর তত্ত্ব বেড়ানি শুরু হয়েছে, এক জেনারেশনের বিনাশ হয়েছে। হস্তিনাপুরের জামানি গুলো তত্ত্ব প্রত্যাচার করা শুরু করে দিন, এক জেনারেশনের বিনাশ হয়েছে। এইবারে মই তোমার কম, তাহলে এক জেনারেশনের সময়টা কতখানি? এক জেনারেশনের সময়টা কতখানি? আমরা যদি লক্ষ্য করি দেখি, গরম দেশ ঠান্ডা দেশ এই ভারত, গড়ে এই কলিযুগের মানুষের
গড় আয়ু হয়েছে 72 বছর। এই কলিযুগের মানুষের গড় আয়ু 72 বছর। বারে বারে কথা বল। রাজা মহারাজা আগর যুদ্ধ হয়েছে না নাই হয়? যুদ্ধ হয়েছে তো, একজন মারা গেছে, মারা যাওয়ার পরে যাই জিতেছে তার অভিনেত্রী আছে ভূখণ্ড খান। আসিমের পরে তার যেটাই কইছে সেটাই না সংবিধান। কথাটা এখানে বলো, যেটা কইছে সেটাই তো সংবিধান। তাই মানে গোটা পৃথিবী স্বাধীন আমরা করে দিলাম, ভারতও স্বাধীন করে দিলাম। স্বাধীন করে দেওয়ার পরে সংবিধান রচনা যা হয়েছে হচ্ছে সংবিধান গৃহীত কোন দিন হয়েছে? 4 জুলাই, ওগুলা তার নাদান শর্টকাট। গৃহীত কোন দিন হয়েছে? 1949 সালের 26শে নভেম্বর। এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী এগুলো যদি কান মারি ফেলায়, যেমন ইন্দিরা গান্ধী হচ্ছে, মরিবার পরে রাজীব গান্ধী 24 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী হচ্ছে না নাই হয়? তাই বলি কংগ্রেসের এজেন্ডা পরিবর্তন হচ্ছে নাকি? হচ্ছে পরিবর্তন? সংবিধান পরিবর্তন হচ্ছে নাকি? হয় নাই। তা সেই ব্যাপারে রাজা মহারাজা যুদ্ধ করিয়ে মারা গেছে, ওদের মুখশ্রিত বাণী সংবিধান সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, সুষ্ঠু শাসন শুরু হয়েছে। কিন্তু আমার ওই দেশের কিংবা গোটা পৃথিবী যদি কোনো দেওয়ানি মরি যায়, শিরোমণি মরে, সাথে সাথে আর একজন ওই পার্টি থাকিয়া তৈরি হয় দেওয়ানি। না সংবিধানের পরিবর্তন হবে, না এজেন্ডার পরিবর্তন হবে, না আমার পার্টির যেটা মূল এজেন্ডা থাকে সেটার কোনো পরিবর্তন হবে। তাহলে এই দেশত মাওচন্ডী কোন অপরাধী প্রধানমন্ত্রী, অপরাধী গৃহমন্ত্রী যদি কোন রোগ ব্যাধি দিয়ে মারিয়েও যদি ফেলায়, তাও কি ক্ষত্রিয় জায়গা হবে নাকি এই সংবিধানত? হবে? হবে না। যেহেতু হবে না, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা সংবিধানত। ধর্ম সংবিধান যেদিনকে গৃহীত হয়েছে 1949 সালের 26শে নভেম্বর, সেই দিন থাকিয়া যদি এক জেনারেশনের পিরিয়ড ধরি, কলিযুগের মানুষের গড় আয়ু কত বড়, সেদিন থাকিয়া যদি 72 বছর যোগ করি, তাহলে 2021 সাল 25শে নভেম্বর রাতি 12টা। আরো একবার 2021 সালের 25শে নভেম্বর রাতি 12টার পরে নারায়ণের বংশধরের সময় শুরু হয়ে গেছে। কথাটা বলছেন কি? কি দাবা খাবে না না খাবে? স্কুলে গেলে আজকে স্কুল যেন কালকে এমএ পাস করি আমি দিলেন নাকি? তা ওই জন্য এই কলিযুগের যেটা ধৃতরাষ্ট্রের মতো শাসনের, রাবণের মতো শাসনের পিরিয়ড, মহিষাসুরের মতো পিরিয়ড অলরেডি 2021 সালের 25শে ডিসেম্বর রাতি 12টার সময় শেষ হয়ে গেছে। এরা যেটা সময় আছে, এই সময় সম্পূর্ণ নারায়ণের বংশধরের সময়। আমার সাথে ব্রহ্মাণ্ডের মালিক হাজির আছে, আমার সময় শুরু হয়েছে। তাহলে কাকে ভয় করিবার কিছু আছে? চিন্তা করিবার কিছু আছে? বিশ্বাস হারবার কিছু আছে? আছে নাকি কোনো? যদি না থাকে তাহলে আর একবার এই সুখ সন্ধিক্ষণের যে যুবনায়ক আছে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা, তার চরণে আরেকবার ভক্তি লাগিয়া মোর আলোচনা মই এটি শেষ করুন। সবাইকে জয় শিব কর্মী, জয় মা ভবানী।